ভরসার এক মাসের সরকারের কাজ ভরসা জুগিয়েছে। এই এক মাসের সরকারের কাজের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে তার আগের বছরগুলোর কথা, যে সময় প্রতিবাদ করলে চক্ষুশূল হতে হতো, যে সময় বিচারের জন্য দরজায় দরজায় ঘুরেও বিচার পাওয়া যায়নি। যে মানুষগুলো সেই সময়ের দুর্ভোগ পুড়িয়েছেন সেই মানুষগুলো আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। খুব ছোট করে বললে বলা যায় যে মনে বিচারের আশ, ভরসার এক মাস। সেই ভরসার এক মাসে আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনজন প্রতিবাদী মুখ এবং যারা বিচারের আশায় রয়েছেন। কথা বলবো যে তিনজন আমাদের সঙ্গে রয়েছেন, আসুন পরিচয় পর্ব সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিমা দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সফিকুল ইসলাম, আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমী কয়াল। তিনজন প্রতিবাদী মুখ। আমি শুরু করি অতনু প্রতিমাদিকে দিয়েই, কারণ একটা দীর্ঘ লড়াই, সেই দীর্ঘ লড়াইয়ের পর 15টা বছর কেটে গিয়েছে। সেই 15 বছরের পর এই যে এক মাস হয়ে গেল পালা বদলের পর সরকারের, ভরসাটা কতটা জোরালো হচ্ছে আগামীতে? না, ভরসা তো জোরালো হচ্ছে, কিছু বদল তো এসছেই, সেই বদলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মনে মনে খুশিও হচ্ছি যে এই বদলটা এত তাড়াতাড়ি পাবো আমরা তো চিন্তা করতে পারিনি, তবে এত তাড়াতাড়ি বদলটা পাচ্ছি আমরা খুব খুশি। 2011-র 6ই মে, আমি যদি খুব ভুল না করি দিনটা, সেই দিন আপনার স্বামীর মৃত্যু। তারপর আপনি বিচারের জন্য বসেছিলেন, প্রায় 10-11 বছর পর সিবিআই এর হাতে তদন্তভার যায়। এখনো পর্যন্ত দেখুন এই ভোট পরবর্তী হিংসা এগুলো চলছেই অতনু, আমরা লাগাতার সেই খবরগুলো করেছি। কি মনে হয় সেই সময় আর এই সময়, 2011 সেই মে মাস আর এবারের এই 2026, এর মধ্যে তো অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। মানে খুলে যদি বলতে বলেন, হ্যাঁ, আগে তো কেউ মুখ খুলতো না, কোনো কাজেই কেউ মুখ খুলতো না। আমার স্বামীর এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই চিনতো, সবাই জানতো, নেতা বলে মানতো, তারা কেউ কিন্তু মুখ খোলেনি কোনোদিনও। এই আপনার 2-3 দিন আগে আমার বাড়িতে সিআইডি ডিজি নিজে এসেছিলেন। আচ্ছা, সিআইডি ডিজি নিজে এসেছিলেন এত বছর পর? হ্যাঁ, এত বছর পর ডিজি নিজে এসেছিলেন এবং শুধু আসেননি, উনি যেখানে আমার স্বামীর মার্ডার হয়েছে সেইখান থেকে উনি মানে খোঁজ খবর নিতে নিতে এসছেন। প্রত্যেকটা বাড়িতে ঢুকে, প্রত্যেকটা দোকানে ঢুকে, ক্লাবে ঢুকে, হ্যাঁ, প্রত্যেক জায়গায় খোঁজ নিতে নিতে আমার বাড়িতে এসছেন এবং আমাকে বলে গেছেন আমি আবার আসবো। আচ্ছা, হ্যাঁ, এবং আপনার সাথে কিছু জিনিস চেয়েছেন উনি, এর মধ্যেই আমি যাব আবার, সেগুলো দিয়ে আসবো। তো আমার খুব ভালো লেগেছে এটা। প্রতিবাদী আসলে মুখ খুলছে না কেউ বা মুখ খুলতো না, তার সবচেয়ে বড় কারণ বোধহয় প্রয়াত তপনবাবু, তিনি তো ভালো কাজ করতে গিয়েছিলেন, তার সঙ্গে যারা যারা এই কাজে তাকে বাধা দিয়েছিলেন তারা তার সঙ্গেই পার্টি করতেন এক সময়। সবচেয়ে বড় মুশকিল হলো পুলিশ যদি শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতো না তাহলে হয়তো মানুষ মুখ খুলতো। যে কথা আমি মৌসুমীর থেকেও জানতে চাইবো, আসলে পুলিশ কেস সাজায় যখন, সেই কেস সাজানোর মধ্যে কারো কারো অঙ্গুলি হেলনে কোনোভাবে ফাঁক থেকে যায়, সেই ফাঁকের মধ্যে দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়, তাই তো মৌসুমী? যে কারণে পুলিশ ঠিকমতো কেস সাজায়নি বলে আজ কামদুনির সেই মারাত্মক ঘটনা যারা ঘটিয়েছেন খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, আমরা যখন 2013-তে যখন আমাদের এই বোনের ডেড বডিটা দেখেছিলাম রাত্রে 8টার সময় গিয়ে, তখন ওখানেও পুলিশ এসেছিল। আমরা পুলিশকে ছুতে দেইনি, আমরা বলেছিলাম এই যতক্ষণ না কোনো মিডিয়া নিউজ না করবে আমরা এই বডিকে ছুতে দেব না। তো তখন আমাদের গ্রামের ছেলেরা সেই ডেড বডিটাকে তুলে নিয়ে ওরা রাস্তায় নিয়ে গেছিলো। রাস্তায় নিয়ে গিয়ে ওরা ওই রাত 8টার সময় ওরা রাস্তা অবরোধ করেছিল এবং পরের দিন সকালবেলা আমরা গ্রামের মানুষ ছোট ছোট ডিমের পেটিতে লিখেছিলাম যে বিচার চাই এবং আমাদের গ্রামে দিদি আসুন। আমরা তখনও দিদি বলেই আমরা ওনাকে ডাকতাম, দিদি বলেই জানতাম, কারণ একটা টাইম যখন 2011-তে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই হলো আমাদের 2013-তে, মানে সদ্য আসা ক্ষমতায়, হ্যাঁ, সবে 2 বছর হলো। সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা ওই নেতাদের বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে আমরা লড়েছিলাম, কিন্তু আমাদের ওই আন্দোলনটা কিন্তু কোনো দলের বিরুদ্ধেই
ছিল না, আমাদের ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু মমতা ব্যানার্জি সম্পূর্ণ একটা রং লাগিয়ে দিয়েছিল আমাদের গায়ে, যে এরা রাজনীতি করছে। আর সেই সময় আমি ভোটারও হইনি, ভোটও দেয়নি, রাজনীতির আমি বুঝতাম না যে রাজনীতি কাকে বলে। যখন উনি ওই গ্রামে 13 দিনের পরে আসলেন, আমরা যখন 13 দিন ধরে আন্দোলন করলাম, সেখানে থানা অবরোধ থেকে আমরা কোর্ট অবরোধ থেকে, রাস্তা অবরোধ থেকে, সমস্ত কিছু, সকালবেলা যেতাম, রাত্রে ফিরতাম, সারাদিন রাস্তায়, কোর্টের সামনে, থানার সামনে, রাস্তার উপরে বসে থাকতাম। সিস্টেমের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের হ্যাঁ, বিরুদ্ধে। অবশ্যই পুলিশের বিরুদ্ধে কেন থাকবে না, কারণ পুলিশের কাছে সমস্ত তদন্ত আমাদের তুলে দেওয়ার সত্ত্বেও সেখানে আসামিরা ঘুরে বেড়াচ্ছিল। মমতা ব্যানার্জি 13 দিনের মাথায় গিয়ে বললেন যে তোমরা সবাই মাওবাদী, যেখানে আমাদের গ্রামের সাধারণ মহিলারা আমরা আমাদের বোনের বিরুদ্ধেই, বোনের ওপরে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, যে যাতে এই জঘন্যকারী অন্যায়কারীদের একটা দৃষ্টান্তমূলক সাজা হয়। কিন্তু কি হলো, সেখানে মমতা ব্যানার্জি গিয়ে বললেন যে এরা সব রাজনীতি করছে, এরা সবাই মাওবাদী। তো সেখানে গ্রামের প্রত্যেকটা মানুষ তো উত্তপ্ত হয়েছিল। প্লাস উনি যেমন কিছু মানুষ আছে না, হাঁস মুরগি নিয়ে দেখবেন ঝামেলা করে, মমতা ব্যানার্জি ঠিক ওই রকম একটা পা গাড়িতে একটা পা নিচে রেখে ওই রকম গ্রামের মহিলাদের সাথে রীতিমতো ঝগড়া করছিলেন। তো পুলিশ তো দেখছিল, পুলিশ তো মহিলাদেরকে আটকাবে কি, উনি তো যেভাবে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ঝগড়া করছেন, সেখানে গ্রামের মানুষ দেখেই তো হতভাগ্য হয়ে গেছে যে একজন সিএম হয়ে এইরকম ভাবে ঝগড়া করতে পারে। ঠিক এখানে 2013 সালের ঘটনা একটা, সেই জুন মাস আবারও একটা জুন মাস, একদম। সেখানে ভরসার 1 মাস হলো, আর হয়তো 5 দিন বাকি এই ঘটনার, এতগুলো বছর কেটে গেল। কি মনে হয় সেদিন যদি এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক সাজা ঘটতো, তাহলে 2024-এর 9ই আগস্ট আমাদের দেখতে হতো আরজি করের মতো ঘটনা ঘটতো, কেউ ঘটানোর সাহস পেত? একদম, আপনি ঠিক পয়েন্টটাই আমাকে প্রশ্ন করেছেন। কারণ 2013-তে যখন এই ঘটনা ঘটেছিল, যদি মমতা ব্যানার্জি এগুলোকে পরে সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, এরা রাজনীতি করছে, এইভাবে একটা খারাপ বাজে বার্তা না দিত, আমাদের যেখানে ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসি অর্ডার হয়, সেখানে আমাদের হাইকোর্টে এসে সেই দোষীরা কিভাবে বেকসুর খালাস হয়ে যায়, এটা তো স্বাভাবিক। আমরা সমস্ত ফরেন্সিক রিপোর্ট থেকে, চার্জশিট রিপোর্ট থেকে সমস্ত রিপোর্ট তো আমরা ভবানী গিয়ে সিআইডির হাতে তুলে দিয়েছিলাম, এবং সিআইডি আমার বাড়িতে এসে পর্যন্ত ভরসা দিয়েছিল যে তোমরা বিচার পাবে, তোমাদের পাশে আমরা আছি। সরকারি যে উকিলগুলো ছিল, সেই উকিলগুলো দিনের পর দিন যখন আমরা কোর্টে হেঁটেছি, আমাদেরকে বললো ফাস্ট ট্র্যাক কোর্টে তোমরা বিচার পেয়েছো, তোমরা হাইকোর্টেও বিচার পাবে। আমরা একটা ভরসা রেখেছিলাম যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বাস করছি, তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, তিনি একজন পুলিশ মন্ত্রী, একজন সিএম, অবশ্যই আমরা বিচার পাবো। আমরা ওনার কথাই তো আমরা বিশ্বাস করে 13টা বছর লড়াই করে গেলাম, তারপরে দেখা গেল যে বিচার হলোই না, সব বেকসুর খালাস হয়ে গেল। আবার কামদুনির ফাইল খুলছে রুমেলা, এই যে পুলিশের কথা হচ্ছে না বারবার, আমি শুধু শফিকুলের মুখ দেখছিলাম, কারণ শফিকুল একটু আগে আমাদের সঙ্গে এখন কথা বলছিল যে পুলিশ নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, ওর শুধু মাথা ব্যথা গত 5 বছর ধরে বা গত 2018 থেকে ওর মাথা ব্যথা কোন থানার পুলিশ, কারণ এতগুলো থানা, এতগুলো কেস রয়েছে, তাই তো শফিকুল? একেবারে 33টা তো আমি লাস্ট হিসেব করেছি, আমি জানি না আরো কোথাও রয়েছে কিনা। 33টা আমার হিসেবে আছে, মানে যেটাকে নিয়ে আমাকে প্রসেস করতে হয়েছে। আবার হয়তো অনেক জায়গায় কেস রয়েছে, এখনো নোটিশ আসেনি, আর এখন আসবে কিনা জানি না, হয়তো নথিভুক্ত হয়ে রয়েছে। আসলে আমার বাড়িটা না এমন সিস্টেম, একটা ব্লক টাইপের, মানে দরজাটা খুললে দেখা যায় না কে এসেছেন, বা সিসিটিভি না দেখলে। তো আমার যেটা হতো, ওই দরজা বন্ধই রাখতে হতো, কারণ পুলিশ তো ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে না সব সময়, যখন তখন ভিতরে ঢুকবে, সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে এসছে, এটাও বলতে আমি দেখেছি। আমি সেটাও বলতে পারি, আমি না একবার হঠাৎ করে একদিন একটা খবর করেছিলাম যে লালার ডায়েরিতে অভিষেকের নাম বলে একটা 4-5টা চিরকুট টাইপের দেখিয়ে বলেছিলাম যে আমার কাছে পুরোটা আছে, আমি কিন্তু দেখাবো। রাতে খবরটা করেছি, সকালে লালবাজার থেকে পুলিশ চলে গেছে শুধু না, বলা হয়েছিল দরজা এক্ষুনি খুলতে হবে। আমি দরজা কেন খুলতে হবে না, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আমি বললাম যা বাবাকে, রাতে তো খবরটা করলাম, কখন কোর্ট বসলো? একটা সার্চ ওয়ারেন্ট বের করতে গেলে তো কোর্টকে তো করতে হবে, তো কোর্টটা কখন বসলো? সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে এসেছিলো, সারাদিন পুলিশ ঘিরে বসে রইলো। তো আমাদের সৌভাগ্য যে আমরা কলকাতা হাইকোর্টে মুভ করতে পেরেছিলাম। সেদিনে মুভ হয়নি, কিন্তু পরদিনে কেসটা উঠে গেছিলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বললো তোমরা কী করতে গেছো ওখানে, এক্ষুনি চলে আসো। তো যখন আবার চলে এলো, তখন আবার আমরা বাইরে বের হতে পারলাম। ফলে আমাদের না সবসময় দরজা আটা থাকে, যাতে ফটং করে না ঢুকে পড়ে পুলিশ। বলুক, নোটিশ দিক, তারপর দেখে শুনে ঢোকানো হবে। তো আমাদের যখন দরজা বন্ধ থাকে, মানে ওই ঠক 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 আওয়াজ হয়। আমার না কলিং বেল লাগাইনি আমি,
ওই দরজাতে ঠক 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 আওয়াজ হয়। তো ঠক ঠক আওয়াজ হলে আমাদের পুলিশের ঠক ঠক করা কি একটু মানে অন্যরকম? আমরা যে কোনো ঠক ঠক আওয়াজ হলে আমাদের মাথায় প্রথম ক্লিক করে কোন থানা। তোরা আত্মীয় স্বজন এসে ঠকঠাক করতে পারে, প্রতিবেশী এসে ঠকঠাক করতে পারেন, কিন্তু আমাদের মনে এত পুলিশের নোটিশ, 33টা নোটিশ, এবার ধরো তার তিন দিয়ে কম করে 3-4 দিয়ে গুণ করতে হবে, কারণ একই কেসে 4-5বার নোটিশ। তার মানে ঠকঠক করে আওয়াজ হলেই আমাদের বুঝতে হয় যে থানার তো বটেই, আমরা মানে জানতে চাই কোন থানা। আবার আমাদের আবার এমন হয়ে গেছে, মানে এরকম থানা থেকে আসা আত্মীয় স্বজন এলেও তারাও আবার বলবেন থানা থেকে এসেছি, মানে এটা ইয়ার কি পর্যায়ে মানে মজাক পর্যায়ে চলে গেছে। মানে এমন ছিল। আর আমাদের এটাতে ট্রমা ছিল আমাদের ছেলে মেয়েদের একটু বেশি, কারণ পুলিশ এলে ওরা তো খুব কঠিন সময়টা দেখেছে 2020-তে। কত বয়স তখন দাদা? তখন কত বয়স, তখন মেয়ে মনে হয় ক্লাস 2-এ পড়বে হয়তো, 2020, আমি হিসেবটা কষতে হবে। 7-8 বছর বয়স। আর বাচ্চা তখন তো স্কুলে যায়নি ছেলেটা, তো তখন ওদের যে সেই ট্রমাটা না, ওদের ট্রমাটা কাটতে, বিশেষ করে বাচ্চারা, ছেলেটার ট্রমা কাটতে অনেক দেরি হয়েছিল। তো ওদের মধ্যে একটা ছিল, আমাকে বলতো মাঝে মধ্যে, তুমি কেন এসব খবর করো, সবসময় পুলিশ আসে। তো ওদের না প্রথম থেকে পুলিশ কত ভয় পেত না, যখনই তুলে নিয়ে চলে গেল সবাইকে, আমরা 2 মাস বাইরে, আমি জেলে, আমার ওয়াইফ জেলে, ওরা ঠাকুমার কাছে, ওই 2 মাসটা ওদের কাছে খুব কষ্টের ছিল। তারপর থেকে না ওদের একটা ট্রমা এসে গেছিলো, পুলিশকে দেখলে ভয় পেত। রুমেলা, এই ভয়টা মনে হয় প্রতিবাদীর মধ্যেও কাজ করেছে একটা সময়, তাই তো? ভীষণভাবে কাজ করেছে। আমাকে তো আমাদের ওখানকার যারা মানে থানায় আছেন, তারা আমাকে বলতেন যে আপনার বাড়ির দরজা কখনো খোলা থাকবে না। আচ্ছা, ওনারা বলে গেছিলেন বাড়ির দরজা সবসময় বন্ধ থাকবে। অতএব আমার যে কটা দরজা আছে সব কটা দরজায় ক্লবসব লাগানো আছে, আর সব সময় তালা দেওয়া থাকে। ঠিক আছে, কেউ এসে ডাকলে, হ্যাঁ, তাকে চিনলে সে বলবে যে তার নাম কি, সে কোথা থেকে এসছে, আমাকে জিজ্ঞাসা করবে, তারপরে দরজা খোলার ব্যাপার আছে। আর আমার একজন সিকিউরিটি গার্ড আছেন, উনি তো মেশিন লাগিয়েই বসে থাকেন ওখানে। আচ্ছা, হ্যাঁ, মেশিন লাগিয়ে উনি বসে থাকেন দরজায়। এটা তো কোনো স্বাভাবিক জীবনযাপন হতে পারে না। আমি আমার উনি শুধু বিচারটুকু চেয়েছি। আমি আমার পরম আত্মীয়কে হারিয়েছি, আমার পরিবারের একজনকে হারিয়েছি, আমি তার জন্য বিচার চেয়েছি, কিন্তু তার জন্য আমাকে দরজা বন্ধ করে বসে থাকতে হবে, ভয়ে থাকতে হবে? এর থেকেও বিশেষ কিছু আমি আপনাদের বলবো, তবে এখন না। আমি আপনাদের একটা সারপ্রাইজ দেব যে অরূপ রায় কী করেছে আমার সাথে। এমনিতে তো যা যা করার করেছে, আরও একটা জঘন্য অপরাধ করেছে, সেটা আমি এখন বলতে চাই না আপনাদের। হ্যাঁ, আমার সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, আমি যখন তাদের বলবো তারপর বলবো। যদি একটু বলা যায়, আমরা শুনতে চাই, সেটা বাদ দিয়ে অরূপ রায় আর কি করেছেন? প্রচুর কিছু করেছেন অরূপ রায় নামে। দেখুন না, আজকে সারা হাওড়া শহর ধরে গদ্দার মানে পোস্টারে ভর্তি হয়ে গেছে। উনি যা যা করেছেন আমার সাথে, উনি বলা যায় আর কি, হ্যাঁ, উনি আমার এলাকায় আমাকে ব্যবসা করতে দেবেন না, আমাকে ওই বাড়িতে থাকতে দেবেন না। মানে আমার পার্টির ছেলেরা আমাকে এসে বলছে যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, আপনাকে এখানে ব্যবসা করতে আমরা দেবো না। হ্যাঁ, ব্যবসা করতে দেবো না আমি আপনাদের। আমার মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমার ছোট মেয়েকে একবার, আমার ছোট মেয়ে বাইক চালায়, সেই বাইক থেকে নামিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছিল পার্টি অফিসে। ঠিক আছে, আমার মেয়ে চেঁচামেচি করায়, দৌড়িয়ে সব লোকজন রাস্তার জড়ো হয়, যেহেতু জিটি রোড ছিল কোন নগরে, সবাই এসে ওকে মানে ধরে, যে বলছে কী ব্যাপার কী হয়েছে। ওইখান থেকে ওকে ছাড়ায় ওরা, না হলে সেদিন বোধহয় ওকে মেরেই ফেলতো। হ্যাঁ, কোনো অঘটন ঘটে। আচ্ছা, এই অরূপ রায় এবং অরূপ রায় ছত্রছায়ায় আমরা দেখেছি অনেকের বারবারন্ত, মানে ওই সন্দেশখালী শাহজাহানের মতো এরকম প্রচুর আছে অরূপ রায়ের আর কি, ডান দিক বা দিকে করে। তাদের ক্ষেত্রে মানে তারা কি এইগুলো আর কি এই কাজগুলো করতো অরূপ রায়ের হয়ে, নাকি ডিরেক্ট অরূপ রায় এর মধ্যে একদম এসে আপনাকে হয়তো বলছেন বা কিছু? না, অরূপ রায় ডিরেক্ট কোনোদিনও কাউকে কিছু বলেন না, উনি সবসময় লোক পাঠিয়েই বলেন। এই সাঙ্গপাঙ্গগুলো এখনো আছে তার? হ্যাঁ, সাঙ্গপাঙ্গ এখনো আছে। এখন ভয় করে না? হ্যাঁ, ভয় তো এখনো আছে। যেহেতু আমি একটা এরকম জায়গায় পৌঁছিয়েছি, তারা কোথায় চেলাচামুন্ড মানে রেখে দিয়েছে। কারণ আমার স্বামীর কাছে একজনের নাম আছে, সে অন্ধ্রতে থাকে। আচ্ছা, ঠিক আছে, এর আগের বারে এসেছিল, সেও ওই নর্থ থেকে, এরাই তো নিশ্চয়ই অন্ধ্রতে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, অন্ধ্রতে থাকে, সে এখানে এসেছে, কাজ করেছে, পালিয়ে চলে গেছে। আবার এইরকম বাইরের থেকে লোক নিয়ে আসাই করা, এটা তো কোনো বড় মাথা না থাকলে পারবে না, ছোট মাথা
পারবে না। ছোট মাথারা হইচই করে, ভয় দেখায়, কাজ বড় মাথা করে। ভাবো সবসময়। অতনু, যে এই অরূপ রায় যার নাম করা হচ্ছে, হ্যাঁ দিদি হয়তো তার কেস চলছে বলে অনেক কিছুই বলতে পারবেন না, কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি, তাকে ওখানকার মানুষই ভোট দিয়ে তাদের সেবা করার জন্য এনেছেন, সেবার নামে এইগুলো। প্রচুর মার্ডার এবং কি করেছেন অদ্ভুত উনি। ব্যাপার হবো, এতদিন ধরে সেই 2011 থেকে কেস চলছে, পুলিশ আসছে, ইনভেস্টিগেট করছে, হ্যাঁ। লাভের লাভ কিছু হচ্ছে না। ইনভেস্টিগেশনের ফল অবশ্য আমরা কামদুনিতে দেখেছি, মৌসুমীদের ক্ষেত্রে দেখেছি, যে তাদের অ্যারেস্ট করা হলো, তাদের বিচার হলো। কি বিচার পেলেন মৌসুমী? ওরা সমস্ত পশ্চিমবাংলার মানুষ জানে, রাজ্য দেশের মানুষ জানে যে কি বিচার পেলাম। কোর্টের সামনে আমরা রীতিমতো মাটিতে শুয়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে আমরা এই বিচার পেলাম। তো এখন তো সেই সময় বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দুবাবু, আমাদের বর্তমানে সিএম। আমরা ওনাকে ডাকতাম যখন আমাদের গ্রামে গেছিল, ওখানে মিটিং মিছিলও করেছিলেন উনি, এবং আমাদের ভরসাও দিয়েছিলেন যে এই টিএমসি সরকার থাকলে তোমরা বিচার পাবে না যতদিন পর্যন্ত সরকার চেঞ্জ না হবে বোন, তবে আমরা তোমাদের পাশে আছি, তোমরা বিচার একদিন আমরা পাইয়ে দেবো। সিএম আমাদের শুভেন্দুবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। তারপর দেখলেন যখন আমরা সুপ্রিম কোর্টে যাব বললাম, আমাদের হাতটা শক্ত করে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ই ধরলেন, আমাদেরকে উকিল দিলেন, আমাদের এখন তো সুপ্রিম কোর্টে বিচারাধীন আমাদের কেসটা, এবং উনি বললেন যারা বাইরে আছে তাদেরকেও ঢুকানোর ব্যবস্থা করবে, কারণ আইন যেমন আছে আইনের একটা ফাঁকও আছে, যেখান দিয়ে ওরা বেরিয়েছে আমরা সেখান দিয়েই ওদেরকে ঢুকাবো, এটাই আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এবং আমাদের এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মানে এবার ভরসা আছে কামদুনি ফাইল খুলবে। একদম আমরা ক্ষমতায় এসেছে অনেক কিছুর বিনিময়ে, কিন্তু এখানে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে নারী সুরক্ষা। নারী সুরক্ষা ছিল না বলেই আজ কিন্তু মায়েরা বোনেরা কেউ 15,500 টাকা লক্ষ্মী ভাণ্ডারকে দূরে সরিয়ে দিয়ে তারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএ দেওয়া হয়নি। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়নি, কোটি কোটি টাকা চাকরি বিক্রি হয়েছে। সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু আজ এই ভারতীয় জনতা পার্টি এসছে। অনেক ভরসা আমাদের, অনেক আশা। সফিকুল, আপনাকে জিজ্ঞেস করি, এই জায়গাতে উনি যে পয়েন্টগুলো বললেন যে অনেকগুলোই তো প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে, কিন্তু এই রাজ্যে আগের সরকার প্রতিবাদী কণ্ঠ রোধ করতে উদ্যত ছিল, বারবার পুলিশ পাঠিয়ে, যেটার কথা আপনি বলছিলেন। এখন যদি সেই সিচুয়েশন হয়, ধরুন সরকারের ভুল ভ্রান্তি বললে আপনার কতটা বিশ্বাস, কতটা ভরসাই সরকারের ওপর রয়েছে, না এখন আর সেই কণ্ঠরোধ হবে না, স্বাধীনভাবে কাজ করা যাবে? দেখো, ভরসা মানে কতটা হবে সেটা আমরা পরে বুঝবো, কিন্তু আমরা এটা আশাবাদী, এটা বলতে পারি, কারণ আমরা তো এটাই তো বলে আসছিলাম যে এখানে কথা বলা যাচ্ছে না, মানুষের যন্ত্রণার কথা তুলে ধরা যাচ্ছে না, বললে কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাকে কি করা হয়েছিল আমি জানি না, আপনি জানেন কি না। আমাকে 2020-তে যে কেসটাতে অ্যারেস্ট করেছিল আমার ওয়াইফকে, আমাকে অ্যাকচুয়ালি ওটা ছিল না ওই কেস। আমার বাড়িতে যদি ভিডিও ফুটেজ দেখে থাকেন, আমার বাড়িতে যখন ঢুকতে পারছিল না, অনেক কষ্ট উপর দিয়ে উঠে একটা প্যাকেট ফেলেছিল। আমাকে পরে যেটা আমি শুনলাম, ওই প্যাকেটে কোনো ড্রাগ বা কিছু একটা ছিল। তার মানে আমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। শুধু আমি এই পুলিশের কিছু খবর দেখিয়েছিলাম যে করোনার সময়ে এই যে এত ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, সেই লিস্টটা আমি পাবলিশ করেছিলাম। আমি জানতাম না যে লিস্টটা তো ফেক ক্লাব আছে বলে। তো থানার মাধ্যমে সেই তালিকা প্রকাশ, টাকা দেওয়া হচ্ছিল। তো আমি আরামবাগ থানা থেকে পেয়েছি বলে ক্লাবের লিস্ট দেখিয়ে দিয়েছিলাম। এবার যেই লিস্ট দেখিয়েছি, লোক তো খোঁজ করতে শুরু করছে, এলাকার লোক, যে কই এই ক্লাব তো আমাদের এখানে নেই। তো পুলিশ গেছে ফেসে, লিস্টটা কী করে গেল আমাদের কাছ থেকে, আমাদেরকে বলতে হবে কোনখান থেকে পেয়েছি। আমরা বললাম আমরা বলবো না, সোর্স আমরা বলতে বাধ্য নয়। সেই থেকে শুরু হয়ে গেল গণ্ডগোলটা আমাদের সঙ্গে পুলিশের। তারপরে পুলিশের তোলাবাজির ছবিও দেখিয়েছিলাম। তো তারপরে পুলিশ বা শাসক তারা আমাকে ফাঁসানোর জন্য এমন চেষ্টা করলো যে ওকে এমন একটা কেস দেবো ও যাতে বেরোতে না পারে। আর তার আগে থেকে খবর পাচ্ছিলাম যে তোকে ফাঁসানো হবে বিরাট কেসে। তো দেখলাম ওটা, কিন্তু আমি না তার 4 দিন আগে সিসিটিভিটা লাগিয়েছিলাম, 4 দিন আগে। তো ওটা না ধরা পড়ে গেছিলো যে প্যাকেটটা ফেলছে। আর আমি না অ্যাকচুয়ালি দেখিনি সেই সময় প্যাকেটটা ফেলাটা। আমি যখন দেখছি দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশ ভাঙতে পারছে না, সময় লাগছে, আমি দেখলাম মনিটরে আমার ওই মোবাইলটা নিয়ে ইউটিউবে লাইভ করে দিয়েছিলাম। লাইভ করে দেওয়ার পরেও দেখছি ভাঙা হয় না দরজা, আর দরজা আমি খুলছিলাম না। তো যখন আমাকে নিয়ে গেল থানাতে, ওরা বুঝতে পেরেছিল যে সব রেকর্ড হয়ে গেছে। তখন আমাকে একটা অন্য কেস সাজালো, এমন কেস না, আমি মানে অবাক হয়েছি। একটা কেস সাজালো যে আমরা নাকি ওই
একজন সরকারি গাছ চুরি করছিলেন, সেই খবরটা চাপার জন্যে তার সঙ্গে মাত্র 15,000 টাকা রফা করেছি। তো খবরের মানে টাকার বিনিময়ে কেন খবরটা চেপেছি সেটা হচ্ছে আমাদের কেস। আচ্ছা। তাও 3 মাস আগের ঘটনা। শফিকুল, আমার একটা প্রশ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে তুমি পুলিশের বিরুদ্ধে কথা বলেছিলে, তুমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলে। আজ বুক ঠুকে বলতে পারবে যে এই সরকার আসার পর এবার আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বললেও আমাকে মিথ্যে কেস দেবে না, ড্রাগ কেস দেবে না, পুলিশের বিরুদ্ধে কথা বললেও আমি ড্রাগ কেস দেবে না, আমার পরিবারকে হ্যারাস করবে না, মনে হচ্ছে সেই ভরসা আছে? আমি 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 বুক ঠুকে বলতে কি, আমি বুক ঠুকে দাবি করবো যে দেওয়া চলবে না। এখন কি করবে শাসক সে তো আমি নিশ্চিত করে বলতে পারবো না। ভরসা কে আছে? না, হ্যাঁ এটা ঠিক যে এখনো পর্যন্ত সেই ভরসাটা আছে, কারণ এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি নিজে দেখেছেন আমাদের উপরে কি মানে আমাদের উপরে কি চলেছে, যন্ত্রণাটা উনি, কারণ যখনই ঘটনা ঘটেছে উনি যোগাযোগ রাখতেন আমার সঙ্গে, ওনার সঙ্গে অনেকবার কথা হয়েছে, আমাকে আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ রেখেছেন, ফলে উনি তো জানেন ব্যাপারটা কি হয়েছে। দেখো, যদি আমরা কোনো অন্যায় করি জেনুইন কেস দেখ আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ফেক কেস দিয়ে মানুষকে শেষ করে দেওয়ার এই যে চেষ্টা, এটা বন্ধ করতে হবে। এটা আমাদের দাবি ছিল। তো বুক ঠুকে আমরা দাবি বলতে পারি, আমরা তার বলতে পারি না যে ওটা করবে। তবে যদি কখনো দেখি যদি সেই যেটা হয়েছিল সেটাই আবার হচ্ছে, কথা তো বলতেই হবে, কথা বলতে হবে। তার জন্য কিন্তু আমি তৈরি আছি। যদি মনে হয় যে ওই তখন বলতাম, এখন সরকার এসে গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার যোগাযোগ, তারপর তিনি যা করবেন আমি সব মেনে নেব, এটা শফিকুল ইসলাম কখনো করবে না। তবে ভরসা আছে যে ভরসা আছে উনি যে মানসিকতার যেভাবে উনি কাজ চালাতে শুরু করেছেন, তাতে এটুকু ভরসা আছে যে ফেজ আমরা পার হয়ে এসেছি, ওই রকম আশা করি আর হবে না। অর্থাৎ প্রতিবাদকে আর প্রতিরোধ না করে অন্ততপক্ষে তারা যে বিচারের আশায় রয়েছেন, যে অন্যায় তাদের সঙ্গে হয়েছে, যে ভরসা তারা করছেন, সেই ভরসা যেন পূরণ হয়। এটাই সবে তো তো 1 মাস, সবে তো 1 মাস, এবং আশা থাকবে, ভরসা থাকবে, এই সরকার এইভাবেই কাজ করুক। অন্তত প্রতিবাদের কণ্ঠরোধ যেন না হয়, পুলিশের উপর যেন ভরসা থাকে এবং থাকে বাক স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে।